অতঃপর আমি আর রুমা বাসার ভেতরে চলে আসলাম। বাসার ভেতরে চলে এলে দেখতে পেলাম সুহাকে আর আম্মু সম্ভবত কিচেন রুমে, কারণ কোনো আত্মীয় আসলে বাসায় আম্মু তার জন্য ভালো ভালো আইটেম রান্না করবে। সুহাকে দেখতে পেলাম সোফার উপর পা তুলে বসে গেম খেলছে আর তার কানে ব্লুটুথ লাগানো। আমি আর রুমা ওর কাছাকাছি গেলাম, কিন্তু সেদিকে কোনো খেয়ালই নাই সুহার। সুহা এক ধ্যানে গেম খেলছে। আমার একটা বিষয় মনে পড়ল ওর গেম খেলার অবস্থা দেখে। কয়েকদিন আগে দুইটা ছেলে রেল পথে গেম খেলছিল। তারা দুজন খেলা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে যার কারণে সে রেলপথের ট্রেন আসছিল সেদিকে কোনো হুঁশ ছিল না তাদের। অবশেষে ট্রেনটা দুজন যুবককে কেটে টুকরো টুকরো করে নিয়েছে। এটাই হলো গেমিংয়ের ভালোবাসা। সেটা মনে হতেই আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। তাই আমি সুহার ফোনটা ওর হাত থেকে আমার হাতে নিলাম। তখন সুহা বলল উফ। বলেই থেমে গেল আর দেখতে পেল আমার পাশে উমা। তখন আবারও সুহা জোরে জোরে বলতে লাগলো, আম্মু, ও আম্মু। চিৎকার করছিস কেন? ভূত দেখে ফেলেছিস নাকি? আম্মু কিচেন রুম থেকে। দেখে যাও, তোমার বোনের মেয়ে আসছে। তখন উমা সুহার নিকট এগিয়ে এসে সুহাকে জড়িয়ে ধরল আর সুহাও উমাকে। তখন উমা বলল, অনেক বছর পর দেখা হলো। অনেক বছর পর। আমি ভাবছিলাম আজ মেয়ে নই বলে উমা আমাকে জড়াইয়া ধরল না। তখন সুহা উমাকে আর উমা সুহাকে ছেড়ে দিল। আর এর মধ্যে আম্মু চলে এলো আমাদের তিনজনের নিকট। আম্মু আমাদের নিকট আসলে আমরাও আম্মুকে দেখলাম এক হাতে খুন্তি হাতে। আম্মু কাছাকাছি এলে উমা ঝুঁকে আম্মুকে সালাম করলো। তখন আম্মু উমার মাথায় হাত দিয়ে বলল, বেঁচে থাকো। কেমন আছো? আর আমার বোন, তোমার আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে ভালোই আছে। আর আমিও বেশ ভালো আছি। আচ্ছা, বাকি কথা পরে হবে। তুমি ফ্রেশ হয়ে ওদের সাথে খাবার টেবিলে আসো। সূর্য, তুই তোর রুমে ওকে থাকার ব্যবস্থা করে তুই তোর আগের রুমে যা। আম্মুর এমন কথায় আমার ভিতর বাহিরটা ফাইটটা গেল। মনে হচ্ছিল কেউ যেন আমার শরীর থেকে আমার মনটা উপরে নিচ্ছে। কিছু বলতে পারলাম না। একে তো মেহমান খালাতো বোন, আর যিনি আদেশ দিচ্ছেন উনি আমার আম্মু। আমি জীবনে অনেক পাপ করছি, কিন্তু বাহিরের লোকের সামনে আম্মুরে ছোট করিনি। আর তখনই উমা আমার হাত ধরলো আর বলতে লাগলো, কি হলো, চল। ওমার কথা শুনে আমি সোহার দিকে তাকালাম। ওকে দেখতে পেলাম সোহা এখন ভয়ঙ্করভাবে হাসছে আর ও মনে মনে আর আমাকে ইশারা করে বলছে। তোর সাথে ঠিক হয়েছে। আমিও মনে মনে ওকে ইশারায় বুঝাইলাম, তুই এখানেই থাকিস, তোর সাহস থাকলে আমি শুধু ওকে রেখে আসছি। আমার এই কথাগুলোর ইশারায় বলল। যা যা, আমার সাহস তোর থেকেও বেশি। তারপর ওর মোবাইলটা আমার হাত থেকে নিয়ে নিল কেড়ে। আমাদের এগুলো ইশারায় উমা বুঝতে পারলো না ঠিকই, আর জিজ্ঞেস করলো, এগুলো আমি আর সোহা কি করলাম ইশারায়? আমি বললাম, চল, তোরে যেতে যেতে বলছি। তারপর আমি আর উমা চলতে লাগলাম আমার রুমে। হায়রে আমার কপাল, এই রুমের জন্য আজকে সকালেও সোহার সাথে কাড়াকাড়ি ঝগড়াঝাটি হয়েছে, আর মাঝখান থেকে আরেকজন নিয়ে নিচ্ছে দখলে। বাহ উপরওয়ালা, বাহ, তোমার কি লীলা। আমি উমার সাথে হাঁটছিলাম, তখন উমা বলল, কি করছিলি তোরা ইশারায়? টকিং। কেমনে টকিং শুনলি তুই? সেটা তুমি বুঝবে না এখন, কয়েকদিন থাকো তারপর বুঝবি। এদিকে আমার রুমটাতে চলে এলাম। রুমটা উমা দেখে বলল, ওয়াও, খুব সুন্দর তো রুমটা সাজানো গোছানো। আমার রুম তো। আমি বাহিরে এটা বললেও ভিতরে বলি আপুর রুম, তাই মেয়েরা সাজিয়ে রাখে নিজের রুম। বিশ্বাস হচ্ছে না এটা তোর রুম। আমারও মাঝে মধ্যে বিশ্বাস হয় না। কি বললি? বললাম তুই ফ্রেশ হয়ে সোফার জায়গাটায় চলে আসিস। ঠিক আছে। তারপর আমি রুম থেকে বের হলাম, আর তখন উমার দরজাটা লাগিয়ে দিল রুমের। তখন আমি রুমের দরজায় হাত বুলাইতে লাগলাম। একটা গান মনে হইলো, 2 লাইন বলি। দেখুন, दर्द हो रही है दिल भी जलता है, दिल तो जल रही है। গানের 2 লাইনেও মনে পড়লো সোহার কথা। ও আমার সাথে অমন করছে, তাই সোহাকে শিক্ষা দেওয়ার জন্য আমি সোফার কাছে চলে এলাম আমার রুমের থেকে সরে। কিন্তু সোফার কাছে এসে দেখতে পেলাম সোহা সোফায় নাই।
আমি ভাবছিলাম একটু সাহস দেখাইব, কিন্তু না, ভীতু। তবু আমি সোহাকে খুঁজে চলছি। অবশেষে সোহাকে খুঁজে পাওয়া গেল কিচেন রুমে। সোহাকে দেখতে পেলাম আম্মুর কাজে হেল্প করছে। আমার কান্না চলে এলো। কান্নার সাথে সাথে আবার হাসিও চলে এলো। এর আবার একটা কারণ আছে। কারণটা হলো, যেই মেয়ে আমার বোন আমার 20+ বয়সে কখনো আম্মুর কাজে হেল্প করতে দেখিনি, তাই একটু কান্না আসছে আর হাসি আসলো। ও বলছে কিছুটা সময় আগে ওর সাহস আছে। কই ওর সাহস? এটাই কি তাহলে ওর সাহস? আম্মুর কাছে গিয়ে যদি ওর সাথে ঝগড়া করি, তাহলে আম্মু আমারই বকবে। তার থেকে ভালো পরে দেখে নিব। এটা ভেবে আমি কিচেন রুম থেকে সরে গেলাম আর সোফায় বসলাম আর নিজের মোবাইলটা পকেট থেকে বের করে অনলাইনে ঘোরাঘুরি করলাম কিছুটা সময় পর ফাহিমও চলে এলো আমাদের বাসায়। ফাহিমকে দেখলাম ও ওমার লাগেজটা টানতে টানতে ভিতরে ঢুকছে আমাদের বাসায়। তখন আমি দাঁড়িয়ে ফাহিমের নিকট এলাম আর ফাহিমের থেকে ওমার লাগেজটা নিলাম। তখন আমি বললাম, কিরে, কেমন আছিস দোস্ত? তুই যেমন রাখছিস। ফাহিম হাঁপাইতে হাঁপাইতে, তার মানে ভালোই আছে। তুই তো আমারে ভালো রাখিস নাই। কলেজে আসিস, তোর খবর করবো আমি। ওকে ডান, আমি কালকেই কলেজে আসবো। আমি গেলাম। যা। তোদের বাসায় মনে হয় আজকে অনেক আইটেম রান্না করছে, তাই না? ইন্দুরের নাক। আচ্ছা, খেয়ে যা তাহলে। ওকে, তুই বললি দেখে আমি খাবো। ও আচ্ছা, তাহলে তুই বাড়ি যা, তোর আম্মু টেনশন করছে। আরে, আম্মু টেনশন করছে না, আমি জানি। আর তুই এখন মস্করা করতেছিস, আমি তাও জানি। আমি আর কিছু বললাম না। আমি ফাহিমকে শুধু বসতে বলে উমার লাগেজটা নিয়ে আমার রুমে চলতে লাগলাম। আমার রুমে এসে দেখতে পেলাম উমা এখনো দরজা খুলেনি, তাই আমি দরজার বাহিরে একপাশে উমার লাগেজটা রেখে আবার সোফায় চলে এলাম। আমি আর ফাহিম বসে আছি। তখন আম্মু আসলো। আম্মু ফাহিমকে দেখে জিজ্ঞেস করলো কখন এলো ও, আর বাসার সবাই কেমন আছে ওর। ফাহিমও উত্তর দিল, একটু আগে আসছে, আর বাসার সকলে ভালো আছে ওর। আর তারপর আম্মু বলল, সূর্য, খাবার তো রেডি, তুই গিয়ে একবার দেখে আসবি কি উমা কেন আসছে না এখনো? আচ্ছা, তোমরা গিয়ে বসো, রেডিও করো, আমি উমাকে নিয়ে আসছি। কথাটা বলে আবারও আমার রুমের দিকে চলতে লাগলাম। আমি রুমের দিকে যাচ্ছি আর হঠাৎ করে উমা আমার রুমের দরজা খুললো। দরজাটা খোলার পরেই লাগেজটার সাথে পা লাগলো জোরে করে। উমাকে আমি দেখতেছিলাম। উমা বসে পড়লো পা ধরে। তখন আমি দৌড় দিলাম আর উমার কাছে চলে আসলাম। আর ওর হাতটা ছাড়িয়ে দেখতে পেলাম ওর পাটা বেশ ফুলে গেছে। আর উমা ব্যথায় চোখ মুখ গোছাচ্ছে। আর ওর পরনে আমার টি-শার্ট আর আমারই প্যান্ট। আমি উমাকে ধরে ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু উমা উঠতে চাচ্ছে না। তাই আমি কোলে তুলে নিলাম আর আমার বিছানায় নিয়ে রাখলাম উমাকে। আর আমার রুমের ছোট্ট ফ্রিজ থেকে কয়েক টুকরো বরফ লাগাতে লাগলাম। আর তখন উমা বলল, সেই ছেলেটি তার থাপ্পড়ের প্রতিশোধ নেবার জন্য এমনটা করছে। আবারও আমার হাতে থাপ্পড় খাবে ছেলেটি। আমার সামনে শুধু একবার পড়ুক। উমা এই সমস্ত কথা বলছে আর সেই সময় ফাহিম দরজায় দাঁড়িয়ে বলল, কি রে, কি হয়েছে? তোদের আন্টি ডাকছে খাবার খাওয়ার জন্য, আর তোরা বিছানায় বসে আছিস। ভাইয়া, এদিকে আসেন তো একটু। আমি ফাহিমকে আমার মাথা হেলিয়ে ইশারায় বুঝালাম না যেতে, কিন্তু ফাহিম আমার কথা শুনল না। ফাহিম উমার নিকট আসলো পাকনামি করে আর বলল, জি আপু, বলুন। একটু নিচু হয়ে দেখেন তো আমার পায়ে কি হয়েছে। চোট লাগছে? ফাহিম নিচু হয়ে ফাহিমের কথা শেষ হতেই উমা আবারও ফাহিমকে থাপ্পড় মারল। থাপ্পড়ের চোটে ফাহিম কিছুটা দূরে চলে গেল। তোরে বলছিলাম না যেতে, আর তুই পাকনামি করছিলি। মজা বুঝ এখন। মনে মনে কথাটা বললাম। মনে হয় ফাহিম আছেই আমার খালাতো বোনের হাতে থাপ্পড় খাওয়ার জন্য। ফাহিম দূর থেকেই উমাকে জিজ্ঞেস করলো, আমাকে আবারও চটকানে কষালেন কেন? ভাই তুই চলে যা তো, তোর জন্য সমস্যা হচ্ছে। আমার জন্য সমস্যা হচ্ছে, তাই না? তুই কলেজে আসিস। মুখে হাত রেখেই কথাটা বলতে বলতে চলে গেল ফাহিম। আমি একটা শান্তির নিঃশ্বাস ছাড়লাম, কারণ ওই লাগেজটা আমিই রাখছিলাম। যদি উমা ফাহিমরে জিজ্ঞেস করত বা ফাহিম উমাকে বলে দিত, তাহলে পরের চটকানিটা আমারও হতে পারত। কিন্তু আল্লাহ পাক আমারে বাঁচাইছে। ফাহিম কথা বলার আগেই ভাগাইয়া দিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলাম। এগুলো সব মনে মনে বলি।
তখন উমা বলল, হাত সরা, ব্যথা কমে গেছে। চলে যেতে পারবি কি ডাইনিং টেবিল অবধি? সম্ভব না, ব্যথা আছে। তাহলে কি আমি তোর খাবার আলাদা করে নিয়ে আসি? আমি তো জীবনেও একা একা খাইনি খাবার, কলেজে থাকলে কলেজ ক্যান্টিনে বান্ধবীদের সাথে, আর বাসায় থাকলে আব্বু আম্মুর সাথে, কারণ একা খেতে ভালো লাগে না। এরপর আমি দাঁড়িয়ে পড়লাম আর একটা আইডিয়া মাথায় ঘুরতে লাগলো। তখন আমি উমাকে বললাম, নো টেনশন, আমি এর উপায় একটা পেয়ে গেছি, যাতে করে পরিবারের সাথে খাবার খেতে পারিস। কোলে নিয়ে যাবে নাকি? ছি, না, অন্য একটা উপায় আছে। আচ্ছা, আমি আগে সেইটা করি, তারপর দেখিস। কথাটা বলেই আমি উমার থেকে সরে দাঁড়িয়ে গেলাম আর রুম ছেড়ে দিয়ে ডাইনিং টেবিলের নিকট চলে আসলাম। ডাইনিং টেবিলের কাছে এসে দেখতে পেলাম সুহা চেয়ারে বসে আছে আর আম্মু প্লেটগুলি ঠিক করছে। আমাকে দেখে আম্মু জিজ্ঞেস করলো, উমা কই? উমা তো পায়ে ব্যথা পাইছে আর হাঁটতেও পারতেছে না, তাই ও রুমেই। আহারে, মেয়েটা আজকেই আমাদের বাসায় আসলো আর আজই এমনটা হলো। আম্মু। আচ্ছা, ফাহিম কই আম্মু? ও তো গালে হাত দিয়ে কিছু না জানিয়ে চলে গেছে। আমি তো পেছন থেকে ডাকলাম কয়েকবার, কিন্তু কোনো সাড়া না দিয়ে চলে গেল। কি হয়েছে? ওর গালে হাত ছিল কেন? কি জানি, আমি জানি না তো আম্মু। এখন মেয়েটা কেমন করে এখানে এসে খাবে? এখানে আসবে না, এখান থেকে সব নিয়ে যাব। ডাইনিং টেবিল কেমন করে নিয়ে যাব? আম্মু, ডাইনিং টেবিল বাদে খাবার জিনিস নিয়ে যাব। তারপর কি বিছানায় খাবি নাকি? না আম্মু, তুমি দেখেই নিও বলেই আমি কিছু আইটেমের প্লেট হাতে তুলে নিলাম। আম্মু আর সুহাও বাকি সব নিয়ে নিল। আমি দ্রুতভাবে আমার রুমে আসি। তারপর হাতের আইটেমের প্লেটগুলি বিছানায় রেখে দিয়ে আমার পড়ার টেবিল থেকে বইগুলো সরিয়ে তাকে রেখে দিয়ে টেবিলটা বিছানার সাথে লাগালাম আর টেবিলের উপর একটা বড় পলিথিন বিছিয়ে নিলাম যাতে খারাপ না হয় টেবিল। তারপর বিছানার উপর থেকে আইটেমের প্লেটগুলি টেবিলে রাখলাম। আম্মু আর সুহাও রাখলো। তারপর আমি টেবিলের চেয়ারগুলি নিয়ে 3 সাইডে দিয়ে দিলাম। আম্মু, আমি, সুহা 3 জন 3 চেয়ারে বসলাম। আর উমা তো বিছানার উপর থেকেই খাবে। আম্মু আমাদের 3 জনাকে আগে দিয়ে দিল খাবার। তারপর আম্মুও নিয়ে নিল। আমরা সকলেই খাচ্ছি। মাঝে মধ্যে খেয়াল করলাম উমা আমার দিকে তাকাচ্ছে আর একবার চোখাচোখি হলে মুচকি হাসি দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করলো। কিছুটা সময় পর খাওয়া শেষ হলো। খাওয়া শেষ হলে আম্মু আর সুহা প্লেটগুলি নিয়ে গেল। আমি টেবিলটা আবার আগের ন্যায় রেখে দিলাম। তারপর আমি রুম থেকে বের হতে লাগলে উমা আমাকে বলল, থ্যাঙ্কস। ওকে। তারপর রুম থেকে বের হলাম। রুম থেকে বের হয়ে সোফার দিকে আসলাম। সোফার দিকে আসতেই দেখলাম বান্দরনি বসে আছে সোফায়। আমি ওর হাত ধরলাম শক্ত করে আর বললাম, ওই পিকটা দিছিলি আমাকে বকা খাওয়ানোর জন্য, তাই না? আমার ইচ্ছে হইছে, আমি দিছি, হাত স্যার। আর যদি না ছাড়ি? না ছাড়লে দেখবি আমি কি করতে পারি। তুই মেয়ে মানুষ, তুই আর কী বা করতে পারবি, চিৎকার দেওয়া ছাড়া। তখন সুহা তার ধারালো চাকুর ন্যায় শুয়ের মতো দাঁত দিয়ে আমার হাতে আবারও কামড় দিল। আমি ওর হাত দ্রুত ছেড়ে দিলাম আর দাঁড়িয়েই বলতে লাগলাম, কুত্তার মতো কামড়ানো ছাড়া আর কিছু করতে পারোস না? তুই কুত্তা, তুই? তুই কুত্তা, তোর বাপেও কুত্তা। হুম। আম্মু, তোমার বররে কুত্তা বলছে? তখন আম্মু চলে এলো আর বলতে লাগলো, অন্যদের ছেলে মেয়ে কত সুন্দরভাবে থাকে, আর আমার ছেলে মেয়ে সব সময় ঝগড়া করে। ও আব্বুরে কুত্তা বলছে? চুপ, বাসা থেকে বের হয় একটু। আবার কি হলো? তোর খালাতো বোনের এত বড় একটা সমস্যা হলো, কিছু ওষুধ নিয়ে আয় ফার্মেসি থেকে। আর টাকা? টাকা না তোরে সকালে দিলাম। ঠিক আছে। কথাটা বলেই আমি বাসার বাহিরে চলে আসলাম আবারও বাইকটা নিয়ে। ওষুধ কিনতে কিনতে মাগরিবের সময় হলো, তাই আমি একটা টং দোকানে গিয়ে সিগারেট চাইলাম। লোকটি সিগারেট আমার হাতে দিল আর আমি এদিক সেদিক তাকাতেই দেখতে পেলাম আমার আব্বু আর সুহা আপুর বর, আমার সিনিয়র কলেজের ভাই, দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। হ্যাপি সিগারেট ডে। তখন আমি দ্রুত সিগারেটটা দোকানদার লোকটিকে দিয়ে বললাম, আপনার থেকে আমি চাইলাম চা, আর আপনি দিলেন এই বাজে জিনিস। আপনার কানে কি সমস্যা আছে?
কিন্তু দোকানদার কিছু বলতে যাবে তখনই আমি চোখ বড় বড় করলাম। তখন দোকানদার সিগারেটটা নিয়ে 1 কাপ চা আমার হাতে ধরিয়ে দিল। তাই আমি সেই চা নিয়ে সেখানের বেঞ্চে বসে পড়লাম।